শ্রী বিশ্বনাথ রাতের কুহেলির সকল দর্শককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম। কদিন পরে আপনাদের সামনে এসেছি। আজকের বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হেরে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন হেরে গেলেন এই বিষয়ে অনেক মেসেজ পেয়েছি এবং অনেকে জানতেও চেয়েছেন। আপনি বলুন কেন হারলেন, কারণ কি। আজকে আমি সেটার উপরে আলোকপাত করব। আমি সদ্য উত্তরবঙ্গ প্রোগ্রাম করে এসেছি দুদিন আগেই, তো সেখানেও দু একটা কথা আমি একটু আপনাদেরকে সংযোজন করব। একটা কথা আমি আগের দু একটা ভিডিওতেও একটু টাচ দিয়েছিলাম। আমি কি বলেছিলাম ভিডিওতে, রেজাল্ট, ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট, ভোটের ফল। এখন বিষয় হচ্ছে অনেকে অনেক মন্তব্য করেছেন বা করছেন বা আগামীতেও হয়তো করবেন। এখন আমি একটা কথা বলেছিলাম যে আমাকে বিশেষত আমাকে এমন অনেক কিছু বলতে হয়েছে যেটা বলতে হয়েছে। এবার আপনারা বলছেন যে আপনি বলতে হয়েছে মানে কি, আপনি প্রেসারে ছিলেন বা কিছু ছিলেন। আমি ওই যুক্তিতর্কে না গিয়ে, দেখুন আমি তো অতি সাধারণ মানুষ। আমাকে যেমন অনেক কথা ইচ্ছার বিরুদ্ধে হোক বা অনিচ্ছা সত্ত্বে হোক বলতে হয়, তো সেরকমই কিন্তু আমি ছোট মানুষ, কিন্তু অনেক বড় বড় মানুষ, বিজেপির নেতা মাথা, মোদিজি, মিস্টার অমিত শাহ, এরাও তো অনেক কিছু বলেছিলেন ভোটে জেতার জন্য। আগের কথা বলছি, যখন মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন, বলেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে যাবে, বছরে 2 কোটি চাকরি দেবে, ইত্যাদি ইত্যাদি বলেছিলেন মোদিজি যখন প্রধানমন্ত্রী দৌড়ে দাঁড়িয়েছিলেন ভোটে। পরে জানা গেল অমিত শাহ নিজেই বললেন ও তো এক জুমলা থা। তো তারা অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু বলেন। ভোটের রাজনীতি এমন। আমি তো ছোট মানুষ, আমি বলেছি অনেক কিছু, কিন্তু একটা কথা তো আপনারা অনেকেই জানেন, মনে রেখেছেন, যে বেঙ্গলের ভোটের ফলাফল কি হবে 17 মাস আগে সর্বপ্রথম আমি কিন্তু আপনাদের সামনে এনেছিলাম, ডক্টর অভয়ের বিধেয়ী আত্মার সাথে সংযোগ স্থাপন করে। আপনারা কেউ ভুলে যাবেন না। ভিডিওটির ক্লিপ বারবার দেখানো হয়েছে, আবারও দেখবেন ভিডিওর ক্লিপটি, আবারও দেখুন। 17 মাস আগে কিন্তু প্রথম আমি বলেছিলাম বেঙ্গলের ইলেকশনে কি হতে চলেছে। আপনি কি বিচার পাবেন? আপনি কি বিচার পাবেন? প্লিজ প্লিজ চুপ করে থাকবেন না। প্লিজ আপনি বলুন আপনি কি বিচার পাবেন? হ্যাঁ, কি বলতো? মাই গড, মাই গড, মাই গড, মাই গড। তো এখন বিষয় হচ্ছে এটাই গল্প। এবার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হারলেন। আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট রাখবো। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, উত্তরটা দেবেন আপনি আপনার চ্যানেলে এসে, তাই আজকে দুম করে চলে এলাম। তো আমি সম্প্রতি গেছিলাম উত্তরবঙ্গে, তার মধ্যে মুর্শিদাবাদে আমি কিছুক্ষণ না, একদিন ছিলাম, 1-1.5 দিন ছিলাম। তো সেখানে অনেকের সাথে কথা বলেছি, বিশেষত জাকির হোসেনের এলাকায়, তৃণমূলের জাকির হোসেন যেখানে পরাজিত হয়েছেন, সেই এলাকায় ভোটের আগে মুসলিম নেতারা, তৃণমূলের মুসলিম নেতারা সগর্বে বলেছিল হিন্দুদের বাড়ি গিয়ে যে এবার ভোটে জিতে আসি, তোদের মেয়ে বউকে সাজিয়ে রাখিস, তুলে নিয়ে যাব। ভাবতে পারেন, পয়েন্টগুলো মনে রাখবেন। এটা একটা কথা বললাম। এরকম বহু মুসলিম অধ্যুষিত এলাকা, হিন্দুদের উপরে নিয়মিত অত্যাচার, টর্চার হয়েছে। আমি সেগুলো অনেক তথ্য পেয়েছি। এখন বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হেরে গেলেন, গোহারা হারলেন। এমন হারলেন যে বিরোধী দলনেতার চেয়ারটাও তার রইল না।
আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো এমন হতে পারে রাজনৈতিক সন্ন্যাস। আমি কিন্তু সব বলেছি আপনাদের ভিডিওর মাধ্যমে, কখনো কখনো আবার এও বলেছিলাম ভোটের আগে যে শুভেন্দু অধিকারীর এমন জীবনে কিছু ঘটে যেতে পারে যা তিনি স্বপ্নেও ভাবেন না। আমি কিন্তু সব বলেছি আপনাদের, সব বলেছি A to Z। এখন বিষয় হচ্ছে কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলে দেবো। আমি একজন হিন্দু, আমি কিন্তু অরাজনৈতিক, আজকেও বলছি আমি কোন দলের পতাকা কোনোদিন হাত দিইনি। আমি কখনো জয় বাংলাও বলিনি, জয় শ্রীরামও বলিনি। আমি একমাত্র বোম ভোলেনাথ বলি, ওম নমঃ শিবায় বলি। আমি এসব কিচ্ছু বলি না, আর কোনোদিন বলবোও না। শুনে নিন আপনারা অন ক্যামেরায়, আমি ওম নমঃ শিবায়ও বলে যাব সব সময়। না জয় বাংলা বলবো, না জয় শ্রীরাম বলবো। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন হারলেন? কোটি টাকার প্রশ্ন আপনাদের, যে সত্যি তো এত বড় একটা জাজ রাতারাত ডুবে গেল। আজকে 80 জন MLA বেঁচে আছেন, তার মধ্যেও খুব তাড়াতাড়ি দেখবেন এগুলো ফুটে গেছে, ডুবে গেছে। এগুলো যাবে, এগুলো যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন হারলেন পয়েন্টগুলো শুনুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফ নিয়ে বহু বছর ধরে চর্চা করেছি, বহু বছর। হয়তো বলবেন কত বছর? মমতা যখন মন্ত্রী হয়নি তখন থেকেই। এবার আপনারা বিচার করে নিন কত বছর। আমার লেখা বইও আছে। উনি যখন প্রথম 5 বছর ক্ষমতা এলেন 11 সালে, সেই প্রথম 5 বছর উনার রাজত্বকাল কিন্তু ধীরে 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 ধীরে, উনি 11 সালের আগে এখানে ছিলেন, ধীরে ধীরে কিন্তু নামতে শুরু করেছিলেন। সেটা কিন্তু আমি প্রায় ভিডিওতে, প্রায় অনুষ্ঠানে আমি দেখেছি, যেটা আজকে আমি স্বীকার করছি বা আপনাদের সামনে প্রকাশ করছি। তো আমি দেখেছি একটু একটু করে উনি নামছেন, উনার কথাবার্তা, বাক্যালাপ, চলা ফেরা, ভাব ভঙ্গিমা সবকিছু A to Z বদলে যাচ্ছিল। 5 বছরের পর আবার 5 বছর আরো নেমে গেলেন, তারপর আবার 5 বছর আরো নামলেন, আরো নামলেন। মানে এতটাই নামলেন যে সে কথা বলতে আজকে আমার লজ্জা করে। যদি বলবেন কেন লজ্জা করে, আপনি তো পার্টি করেন না। না, আমি পার্টি করি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসতাম। আজকেও বলছি অন ক্যামেরায়, কোন রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, টিএমসির প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কখনো আমি কিন্তু ওভাবে দেখিনি। আমি একজন ব্যক্তি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছি বা আমার ভালো লেগেছে। আজকে কি বলবেন ভালো লাগে না? আমার ভালো লাগা না লাগার এখন প্রশ্ন নয়, এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন হেরে গেলেন। আমি আপনাদের বলি, এবার শুনুন। ওই যে বললাম পরপর 5 বছর 5 বছর 5 বছরে উনি এখান থেকে নেমে গেছে একদম নিচে। মানে মা মাটি মানুষ বলেছিলেন, তো উনি মাটিতেই নেমে গেছিলেন। মানুষের মনে যে উপরে ছিলেন, একটা একটা যে উপর থেকে, মানে প্রথমে তো নিচ থেকে উপরে উঠলেন, আবার উপর থেকে কিন্তু নিচে নেমেলেন। গ্রাফটা এরকম, এই উঠলেন এই নামলেন, ভয়ঙ্কর রকম পতন। একটা টুল অব্দি নেই, একটা জলচকি অব্দি ওনার জন্য নেই কিন্তু রাজনৈতিক, মানে বিধানসভায় বা কোনো জায়গায়। আজকে কোনো 80টা MLA ওনার কথা যে শুনবে এমন কোনো মানে নেই। ওনার পরাজয়ের প্রথম কারণ হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা। উনি হিন্দু এবং মুসলমানকে নিয়ে এমন বিভেদ সৃষ্টি করেছিলেন যার মাসুল গুনতে হলো। মুর্শিদাবাদ, মালদা, মোথাবাড়িতে কিভাবে হিন্দুদের ওপরে নির্যাতন হয়েছে। হিন্দু মেয়েরা পরিবার নিয়ে গঙ্গা পার হয়ে ওপারে চলে যাচ্ছে আশ্রয়ে। সেসব দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। আমি আপনাদের ভিডিও দেখুন, আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন তাই সেখানে যাননি। আমার সব ভিডিও আছে। আমি সব সময় কিন্তু যেটা দেখেছি আমি সেটাই বলেছি। আমি কোনো পার্টি কালারে কিচ্ছু বলিনি। আজকেও আমি আপনাদেরকে সেই তথ্যগুলো বলছি। সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়
স্টেপ নিতেন, আজকে এই দিনটা দেখতে হতো না তাকে। তিনি প্রতিটি ক্ষেত্রে, সরস্বতী পুজো স্কুল থেকে বন্ধ হয়েছে, তারই নেতারা, মুসলিম নেতারা বন্ধ করিয়েছে বেশ কিছু জায়গায় সরস্বতী পুজো। ভাবতে পারেন কত বড় আঘাত হিন্দুদের ছাত্রছাত্রীদের ওপর। এটা আমরা দেখেছি। মা কালীর মূর্তি নিয়ে লড়াই হয়েছে, পিজন ভ্যানে মা কালীর মূর্তি নিয়ে পুলিশ চলে গেছে, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। মানে পুলিশের তো কোনো জাত ধর্ম হয় না, যখন যে পাত্রে ফেলা হয় তাদের সেই পাত্রের আকার নিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালিয়েছে পুলিশ সেভাবে চলেছে, আজকে শুভেন্দু অধিকারী যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে, এটাই নিয়ম। তো প্রিজন ভ্যানে করে, প্রিজন ভ্যানে কাদের তোলা হয়? অপরাধীদের তোলা হয়। সেই প্রিজন ভ্যানে পুলিশরা আমাদের হিন্দুদের দেবী মা কালী তাকে তুলে নিয়ে চলে গেছে, পুজো করতে দেওয়া হয়নি। হিন্দুদের দুর্গা ঠাকুর ভাসান হবে, মুসলমানদেরও পর্ব রয়েছে, হিন্দুদের ভাসান আটকে দেওয়া হলো, মুসলমানদের আগে হবে তারপরে হিন্দুরা। এই যে কাজগুলো একের পর এক। আরো একটা ভিডিও উনি বলেছিলেন, লোকসভায় 42টা আসন পাই, হিন্দুদের কিভাবে কাঁদাতে হয় আমি দেখিয়ে দেবো। আরো বলেছিলেন, আমরা এগুলো তো সব জানি। উনি বলেছিলেন, বিশেষ এক সম্প্রদায় যদি একত্রিত হয়, জেগে ওঠে, তাহলে আপনারা পালাবার পথ পাবেন না, ইত্যাদি ইত্যাদি। মানে হিন্দুদেরকে ভীষণ রকম পদদলিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, একের পর এক, একের পর এক। যার ফলে আজকে মানে না ঘরকা না ঘাটকা, মুসলমানরাও তাকে ফেলে দিয়েছে, হিন্দুরাও তাকে ফেলে দিয়েছে। মানে ওই যে বললাম, না ঘটকা না ঘাটকা, দুই নৌকায় পা দিয়ে উনি যাচ্ছিলেন, দুটো নৌকায় সরে গেছে, মাঝখানে উনি পড়ে গেছেন। আজকে হুমায়ুন কবির ভরতপুরের, উনি বলেছে কি হিন্দুদের কেটে গঙ্গায় বাঁচাবো, আমরা এখানে 70%, হিন্দুরা 30%। এই কথাগুলোর কোনোদিন প্রতিবাদ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমানরা একচ্ছত্রভাবে হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে এই ভারতবর্ষে, এই হিন্দুস্তানে। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন, প্রধান কারণ অহংকার হয়ে গেছিল। আরো একটি কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্করতম অহংকার হয়ে গেছিল, ভয়ঙ্করতম। আমি দেখেছি, সব দেখেছি আমি, আজকে বলতে বাধ্য হচ্ছি। এত অহংকার হয়েছিল যে তাকে ফেলে দিল প্রকৃতি, ইউনিভার্স। সবকিছু ঘটাবে কিন্তু ইউনিভার্স জেগে আছে 24 ঘন্টা, সব লক্ষ্য করছে কে কোথায় কি করছে, কি বলছে। মঞ্চে বিধায়িকা উঠেছেন, তাকে অপমান করে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন। যাকে তাকে তুই তুকারি করে দিচ্ছেন, বড় বড় IPS IAS অফিসারদের নাম ধরে ডাকছেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে অহংকারের সীমা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল। পতনের আরেকটা কারণ এটা। আরো একটা কারণ, উনার ঘরেই গৃহশত্রু বিভীষণ, জানি তো, গৃহশত্রু অভিষেক, মানে তার ভাইপো বলে যা সবাই যারা জানেন যে ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পতনের আরো একটি প্রধান কারণ। এই ছেলেটি রীতিমতো লুটপাট চালিয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে। একটি অসহায় দুস্থ বাচ্চা মেয়েকে সাহায্য করবার নাম করে তাকে নিয়ে বিজ্ঞাপন করিয়ে নিয়েছে নিজের প্রচারে, অথচ তাকে একটি টাকাও দেয়নি। মানে নির্মমতার শেষ। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু এখনই পাকড়াও করা উচিত। এত সম্পত্তি বানিয়েছে যে মানে বলতে কি বলবো আপনাদেরকে এই কথা, এত সম্পত্তি কোথায় পেল? তো শুভেন্দু অধিকারীরও কিন্তু প্রচুর সম্পত্তি, ফিরহাদ হাকিমেরও প্রচুর সম্পত্তি। কোথা থেকে এলো এগুলো? কাদের পয়সা? আমরা সাধারণ মানুষ যারা ভোট দিই, লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রোদ্দুর মাথায় নিয়ে নানান বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ভোট দেওয়া হয় একটা, এই সব মানুষগুলোকে রাজত্ব করবার জন্য, সুখ স্বাচ্ছন্দ্য করে দেওয়ার জন্য। কি পান আপনারা?
কি পান? আমি এই জন্য আগেও অনেক ভিডিওতে বলেছি যে রাজতন্ত্রের দরকার, এসব ভোটতন্ত্র গণতন্ত্র এসব উড়িয়ে দেওয়ার দরকার। কেউ আপনার জন্য ভাববে না। আপনি কি ভাবছেন বিজেপি ক্ষমতা এলো আর আপনারা সব একেবারে বঙ্গবাসী, বাংলায় যারা বাস করছেন সব একেবারে রাজা বাদশা হয়ে যাবেন, মহাসুখ ভোগ করবেন, কাঁচকলা পাবেন? দেখুন না, দেখতে থাকুন। না না, আমি কোনো পার্টির হয়ে বলছি না, আবারও বলছি, ভুল করবেন না আপনারা। আমি আপনাদের মতন একজন সাধারণ লোক, একদম সাধারণ একজন বাংলাভাষী। কেউ কোনো লাভ পাবেন না, সময় কাটতে দিন। আজকে শুভেন্দু অধিকারী কি বলছেন? পুলিশদের বলছেন যে পুলিশ পেটানো আর চলবে না, পুলিশের গায়ে হাত পড়লে ভয়ঙ্করতম কাজ করিয়ে দেবেন উনি। মানে পুলিশের গায়ে যদি কেউ হাত দেয়, কিন্তু এই কথাটাও তো বলা উচিত ছিল, অন্যায়ভাবে অসহায় নিপীড়িত মানুষদের গায়েও যেন হাত না দেয় পুলিশ, বলা উচিত ছিল তো। এতে কি হলো? পুলিশদেরকে মাথায় তুলে দিল, এও এক ধরনের পা চাটা। বলা উচিত ছিল পুলিশও যেন কোনো একটা নিরীহ নিরপরাধ মানুষের গায়ে হাত না দেয়, তাও যদি হয় সেই পুলিশকেও বুঝে নেব, বলা উচিত ছিল। বলবেন কমেন্টস করে যে আমি ভুল বলছি কিনা। তো অরাজকতা এইভাবেই সৃষ্টি হয়। আজকে শুভেন্দু অধিকারী বিপুল সমর্থন নিয়ে বসেছেন, হ্যাঁ, তা নিয়েও অনেক জটলা হচ্ছে। এর মধ্যে নাকি ঘাপলাবাজি, আমি জানি না, আমি ও তত্ত্বে যাব না। জিতেছেন, মানুষ রায় দিয়েছেন, ব্যাস, এটাই শেষ কথা। কিন্তু ধীরে ধীরে দেখবেন কথাটা মিলিয়ে নেবেন। শুভেন্দু অধিকারী আজ যে ভিত দর্পে, এই যে কুরবানিতে গরু হবে না, বলি হবে না, অমুক হবে না, তবু হবে না। আমি আবার আমার কথা বলি, কুরবানিতে কুরবানি বলে না, গরু জবাই হবে না, ছাগলও জবাই হবে না, শুয়োর জবাই হবে না, আমি সমর্থন করি। বিশেষ সম্প্রদায়দের জন্য নয়, সবার জন্য। এত বড় বড় প্রাণী, সেগুলোকে রাস্তাঘাটে সবার সামনে ফেলে নির্মমভাবে কাটা, কি ধরনের মানবিকতা? মানুষ কোথায় তাহলে? এত বড় বড় পশু, ভাবতে পারেন তাদেরকে কেটে ফেলা হচ্ছে। আমি ঘোর বিরুদ্ধ করলাম এগুলোর। বন্ধ হোক, অচিরে বন্ধ হোক। যদি পারেন বন্ধ করুন। না, শুধু গরু না, আমি ছাগল কাটাও বন্ধ করতে বললাম, শুয়োর কাটাও বন্ধ করতে বলছি, আমি সবটাই বন্ধ করতে বলছি। আমি কোনো এক জাতির ওপরে কিন্তু বলছি না। মাইক বাজানো নিষেধ, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, নামাজ পড়া নিষেধ। তো এখন বিষয় হচ্ছে ধর্ম যার যার। ধর্ম কিন্তু ঘরের মধ্যে হয়। ধর্ম হচ্ছে আল্লাহ বা ভগবানকে ভালোবাসার একটা নিদর্শন, সেটা গোপনে থাকাই ভালো। গোপনে থাকা ভালো, ভালোবাসার জিনিস সবাইকে দেখাতে নেই। তো সে মুসলমান হন আর হিন্দু হন, ধর্মকর্ম, গান বাজনা, ভগবানের নাম কীর্তন, নামাজ ইত্যাদি ঘরে বসে বা মন্দিরে বা মসজিদে বসে করাই ভালো। এটা শুভেন্দু অধিকারী যদি করতে পারেন, তাহলে আমি বলবো এটা ভালো জিনিস। অনেকে বলেন ভোরবেলায় মাইক বাজাচ্ছে, মানুষের ঘুম ভেঙে যাচ্ছে, অসুস্থ মানুষ থাকে প্রচুর, তাদের সমস্যা হয়। এটা তো সত্য কথা। আবার এও তো সত্য কথা যে সবসময় লাউড স্পিকারে ডিজে বাজানো হচ্ছে নানান ভাষানে, এগুলো তো বহু মানুষের, দুর্বল মানুষের হাটে আঘাত লাগে, হসপিটালের পাশ দিয়ে যাচ্ছে, অসুবিধা হয়। শব্দ দূষণ, সোজা কথা, শব্দ দূষণ বন্ধ করার দরকার আছে, সে যে যার ধর্ম হোক। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কারণগুলো কিন্তু আমি আপনাদের সামনে বললাম। অহংকার পতনের কারণ সবাই জানি, তাই হয়েছে। আর জাতি ধর্মের মধ্যে লড়াই বাঁধি দিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি, ইতিহাস সাক্ষী আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই হয়েছে। আর গৃহশত্রু বিভীষণ আমরা সবাই জানি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে গৃহশত্রু বিভীষণের কাজ করেছে। তো আমি আপনাদেরকে চন্দ্রনাথ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথের অকাল মৃত্যু এবং রহস্যজনক মৃত্যুর ভিডিও, প্ল্যানচেট ভিডিও দেব বলেছিলাম, এবং সেই প্ল্যানচেট ভিডিও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। অলরেডি কয়েকটি পার্ট কিন্তু হয়ে গেছে। আমি যদিও আপনাদের সামনে আনিনি, তো আমি আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনতে পারবো।
ভয়ঙ্কর তথ্য পাবেন, আপনাদের মাথা ঘুরে যাবে। বলতে পারি এইটুকু, মাথা ঘুরে যাবে। আপনার ভিডিওগুলো দেখতে থাকুন আমার। আর আজকের ভিডিওটা আমি আশা করব সারা বাংলাবাসীর জানা দরকার, মমতা কেন পতন হলো। এই ভিডিওটি আপনারা সবাইকে জানাতে পারেন, ইচ্ছা আপনাদের, কোনো আমার জোর জবরদস্তি নেই। যদি মনে হয় কাউকে জানাবার, জানিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন কেন হলো, আর কামব্যাক কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সেটা নিয়েও একটা ভিডিও আপনাদের দেব আগামীতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনোদিন ফিরতে পারবেন কিনা। তো আজ এ পর্যন্ত। চন্দ্রনাথের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ভয়ঙ্কর তথ্য নিয়ে আসবে, উল্টে যাবে আপনাদের সব চাল। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সবাই, বাই।